হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করবেন প্লিজ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। স্বরূপবাবু শোনা যাচ্ছে কথা? জাস্ট একটু আমরা সময় নিচ্ছি। স্যার এক্ষুনি জয়েন করছেন, উনি জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করছি। বেশ, স্যার জয়েন করেছেন। সবাইকে বিদ্যাচর্চা পরিবারের আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। মূলত আমাদের আজকের এই ক্লাসটি আমরা রেখেছি সামনে যে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা, সেই পরীক্ষাকে টার্গেট করে। এই ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা টার্গেট নিয়েছি। প্রথমত আমরা মানে কিভাবে একটা প্রিপারেশন নিতে হবে। লাস্ট এই কয়েকদিন বাকি আছে, আজকে 11 তারিখ হয়ে গেল, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। ঠিক এই 2 বা 3টে দিন আপনারা কি করবেন এবং পরীক্ষার আগে গতবার মানে পিইউআইকিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট বাংলা বিষয়ের পিইউআইকিউ প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ঠিক কিরূপ এসেছিল বা কোথা থেকে এসেছে এবং কোথা থেকে আসার একটা সম্ভাবনা আছে, মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আজকের এই ক্লাসটি রেখেছি। আর সাথে সাথে আমরা তারপরেও আমরা ছাত্রছাত্রীদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক কিভাবে এগোতে হবে বা কোন কোন বিষয়গুলোকে কোন কোন প্রশ্নগুলোকে আমাদের টার্গেট করতে হবে। এই কয়েকটি উদ্দেশ্যকে নিয়েই এই কয়েকটি পয়েন্টকে আমরা মাথায় রেখে আজকের ক্লাসটি আমরা রেখেছি। সবাইকে আমরা বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের যিনি এক্সপার্ট আছেন শ্রদ্ধেয় স্বরূপ বাবু, তিনি বাংলা সাহিত্যের একজন জেআরএফ পিএইচডি স্কলার এবং বিদ্যাচর্চা পরিবারে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। এর আগেও আমার মনে হয় স্বরূপ বাবুর আপনারা ক্লাস করেছিলেন বা হয়তো কেউ আছেন করেননি। মোটামুটি ছাত্রদের কাছ থেকে অত্যন্ত ভালো আমরা ফিডব্যাক পেয়েছি স্বরূপ বাবুর, এবং বাংলা সাহিত্যের বিদ্যাচর্চাতে যারা যারা যুক্ত আছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে একজন প্রিয় এবং কর্মিষ্ঠ স্যার হচ্ছেন স্বরূপ বাবু। আমি বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্যারকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের মূল যে আলোচনা সেই আলোচনাটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরু করছি, একটু স্ক্রিন শেয়ারটা রেডি করে নিই। আগামী 15 তারিখ 15ই ডিসেম্বর আপনাদের ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা।
আজকে 11ই ডিসেম্বর, মাঝে আর মাত্র 3টে দিন। এই 3টে দিনে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হওয়া উচিত। এই একদম শেষ মুহূর্তে এসে কিভাবে এই 3 দিনে প্রিপারেশন নিলে আপনারা সঠিকভাবে প্রস্তুত হতে পারবেন পরীক্ষার জন্য, এবং কি ধরনের প্রশ্ন, একটা সম্ভাবনা অবশ্যই সেট পরীক্ষায় হয় এবং হতে পারে, সেই নিয়ে আমরা আজকের এই 1 ঘন্টার যে সান্ধ্যকালীন অবসর তাতে কথা বলবো। আমাদের আজকের শিরোনামই শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি যেটা করেছি, সেই স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন কি? একটু রেসপন্স করবেন স্লাইডটা যদি দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সিলেবাসে আপনারা সেট পরীক্ষা দিতে যাচ্ছেন এবং নেট পরীক্ষারও ফর্ম ফিল আপ চলছে, আজকেই শেষ দিন নেট পরীক্ষার ফর্ম ফিল আপের। সেই নেট পরীক্ষাও এই সিলেবাসে হবে সম্ভবত, এটাই এই সিলেবাসের শেষ নেট পরীক্ষা। এরপর সিলেবাসের কিছুটা পরিবর্তন আসবে এমনটা শোনা যাচ্ছে। ফলত এই সেট এবং এই নেট পরীক্ষা আপনাদের একদম পাখির চোখ হয়ে থাকা উচিত। যারা এই সিলেবাসে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, যে কোনো কারণেই হোক সফল হতে পারছেন না তাদের, কারণ সেট পরীক্ষা খুব জটিল কিছু নয়, অন্তত নেট পরীক্ষার তুলনায় অনেক সহজ। এই যে সিলেবাসে আপনারা সেট পরীক্ষা দিতে যাচ্ছেন, এই সিলেবাসে এর আগে 4টি সেট পরীক্ষা হয়েছে, আপনারা 5ম বারের জন্য দিতে যাচ্ছেন। এই সিলেবাস অনুসারে যে সেট পরীক্ষাগুলো হয়েছে এর আগে 4 বছরে, 2020 থেকে 2023, সেই 4 বছরে সেট পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল, একদম ইউনিট ওয়াইজ, কোন ইউনিট থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল। লক্ষ্য করে দেখুন একটা বিষয়, আপনাদের অধিকাংশ ছাত্রছাত্রীদেরই যে ইউনিটটা নিয়ে অপেক্ষাকৃত বেশি ভয় থাকে, সেই ইউনিটটা নিয়েই কিন্তু সেট পরীক্ষায় প্রশ্ন বেশি এসেছে প্রত্যেকবারেই, 2022 বাদ দিয়ে। 2020-তে 24টা, 2021-এ 25টা, 2023-এ 18টা, প্রাক-আধুনিক সাহিত্য ইউনিট 2 থেকে। অন্যান্য সমস্ত ইউনিটের থেকে অপেক্ষাকৃতভাবে অনেক বেশি প্রশ্ন। 2022-এর ব্যাপারটা আলাদা, সেখানে প্রায় প্রত্যেকটা ইউনিট থেকেই সমান সংখ্যক প্রশ্নই এসেছে, কিন্তু বাকি 3 বছর এই সংখ্যাটা কিন্তু অনেক কম বেশি হয়েছে।
ফলত এই ট্রেন্ড যদি অনুসরণ করা হয় সেট পরীক্ষায়, স্বাভাবিকভাবেই এই প্রাকাধুনিক সাহিত্য ইউনিটটা থেকে প্রশ্ন বেশি আসতে চলেছে, যদি না 2022-এর মতো সমস্ত ইউনিট থেকে সমান সংখ্যক প্রশ্ন না হয়। আমি জানি ক্যান্ডিডেটদের অনেকেরই এই ইউনিটটা নিয়ে একটা ভয়ের জায়গা থাকে, অনেকেরই এটা দুর্বলতার জায়গা। অনেকেই ভাবতে পারেন যে এত সংখ্যক প্রশ্ন 2020 বা 21 যদি আমি ধরি, তাহলে প্রায় 24-25টা যে প্রশ্ন আসছে, 100টা প্রশ্নের মধ্যে 1/4, তাহলে কি সেট পরীক্ষা পাশ করা যাবে এত বেশি প্রশ্ন এলে? যাদের প্রাকাধুনিক সাহিত্য এই ইউনিটটা দুর্বল তাদের জন্য বলছি। আমরা এরপর কাট অফের আলোচনা করব, কিরকম কাট অফ হয়। সেই স্লাইডটায় গেলে আপনারা দেখতে পাবেন, দেখুন আনরিজার্ভদের জন্য সব থেকে কম কাট অফ গেছে 2022-এ, যেবার প্রত্যেকটা ইউনিট থেকে প্রায় সমসংখ্যক প্রশ্ন এসেছিল, 166 নম্বর কাট অফ, অর্থাৎ 83টা প্রশ্ন। এবং ম্যাক্সিমাম গেছে 184, অর্থাৎ 92টা প্রশ্ন, 83 থেকে 92। অন্যান্য ক্যাটাগরিদের এই অনুযায়ী কমেছে। এই হচ্ছে রেঞ্জ আনরিজার্ভদের জন্য, 83 থেকে 92। ইডাব্লিউএস দের দেখতে পারেন, ইডাব্লিউএস দের 72 থেকে 80, ওবিসি এ দের 75 থেকে 85টা প্রশ্ন, ওবিসি বি দের একটু বেশি, সেই রকম ভাবে ক্রমশ কমতে কমতে গেছে। এই স্লাইডটা থেকে স্বাভাবিকভাবেই আপনাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাওয়া উচিত যে কি কতটা নাম্বার সেট পরীক্ষা কোয়ালিফাই করবার জন্য আপনাদের প্রয়োজন। এখনো আপনাদের পরীক্ষা হয়নি, ফলত এবার কাট অফ কেমন যেতে পারে সেটা আইডিয়া করা এখনো পর্যন্ত সম্ভব নয়। সেটা আগামী রবিবার আপনাদের পরীক্ষা হয়ে গেলে তারপর একটা অ্যাজাম্পশন আমরা করতে পারি, তার আগে নয়। কিন্তু এই সিলেবাসে যে সেট পরীক্ষাগুলো হয়েছে, সেখানে যে রকম কাট অফ গেছে আপনাদের, সেই অনুযায়ী আমরা যদি হিসাব করি, তাহলে একটা ধারণা আপনাদের পাওয়া যেতে পারে। ম্যাক্সিমাম যে কাট অফটা এসেছে 2021 অনুযায়ী, সেটাই আপনাদের ধরে এগোতে হবে। তাহলে মোটামুটি আপনাদের সেই নাম্বারটা যদি ক্র্যাক করতে পারেন, আপনাদের পক্ষে সেট কোয়ালিফাই করা প্রায় নিশ্চিত ধরে নিতে পারেন। তাহলে সেই হিসাবে ধরলে আনরিজার্ভদের 92টা, ইডাব্লিউএস দের 80টা, ওবিসি এ 85, ওবিসি বি 86, এসসি 81, এসটি 72 এবং পিডাব্লিউডি যারা আছেন তাদের 68টা প্রশ্ন। এই হচ্ছে আপনাদের এখনো পর্যন্ত হওয়া ম্যাক্সিমাম কাট অফ। এটা তাহলে যদি আপনারা টার্গেট করে যেতে পারেন, সেই টার্গেট যদি আপনারা ফুলফিল করতে পারেন, তাহলে আপনাদের সেট কোয়ালিফাই করা মোটামুটি নিশ্চিত। এর কম হলে কি হবে না? নিশ্চিতভাবে হতেই পারে। অন্যান্য অনেক বছরই এর থেকে অনেক কম কাট অফে এসছে, অনেকেই পাস করেছেন, সেটাও হতে পারে। কিন্তু এটা আপনাদের টার্গেট হওয়া উচিত। নিজের টার্গেটটা আগে ফিক্স করুন যে আপনাকে কতটা নাম্বার তুলতে হবে নিজের নিজের ক্যাটেগরি অনুযায়ী। এটা আপনাদের প্রথম লক্ষ্য,
তাহলে আমি যদি আনরিজার্ভদের হিসাবেই ধরি, যেহেতু তাদের কাট অফ সব থেকে বেশি হয়, তাহলে তাদের প্রায় 92টা কোশ্চেন টার্গেট করে যেতে হচ্ছে, যেহেতু সেটা একবারের ম্যাক্সিমাম কাট অফ ছিল। তাহলে আপনি কিভাবে ভাগটা করতে পারেন? আপনার হাতে 150টা প্রশ্ন, ফার্স্ট পেপারে 50টা, সাবজেক্ট পেপারে 100টা। ফার্স্ট পেপার সেটে বাংলায় প্রশ্ন হয়, ফলত নেটের তুলনায় এখানে আপনি অপেক্ষাকৃত কম সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারছেন। যদিও সেট পরীক্ষা নেটের মতন টানা 3 ঘন্টা হয় না, প্রথমে 1 ঘন্টা ফার্স্ট পেপার, তারপর গ্যাপ দিয়ে আবার 2 ঘন্টা সেকেন্ড পেপার, ফলত 50 নম্বর আপনাকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু যেহেতু বাংলায় প্রশ্ন, ফলত আপনার পক্ষে প্রশ্নগুলোর উত্তর অপেক্ষাকৃত তাড়াতাড়ি করা সম্ভব যাদের ইংরেজিতে দুর্বলতা আছে। বেশিরভাগই বাংলার ক্যান্ডিডেটদের, বাংলা সাবজেক্টের ক্যান্ডিডেটদের আমি লক্ষ্য করেছি ইংরেজিতে কিছু না কিছু দুর্বলতা থাকে, ভীতি থাকে। ফলত আপনাদের পক্ষে যেহেতু বাংলায় কোশ্চেন, ফার্স্ট পেপার অ্যান্সার করা অপেক্ষাকৃত অনেক সুবিধাজনক, এবং সেই ক্ষেত্রে এই 50টা প্রশ্নের মধ্যে আপনি কিছুটা টার্গেট নিয়ে যান। একটা নির্দিষ্ট টার্গেট, আপনার 92টা উত্তর করে আসতে হচ্ছে। আনরিজার্ভদের তাদের কথাই বলছি, যেহেতু তাদের টার্গেটটা সব থেকে বেশি, অন্যদের সেই অনুযায়ী কমবে। আপনি টার্গেট রাখুন, আপনি ফার্স্ট পেপার থেকে 30টা ঠিক করবেন। এটা প্রত্যেকের ক্ষেত্রেই মোটামুটি 25 থেকে 30টা। যেহেতু একটা প্যাসেজ থাকছে, সেই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন, বাংলায় প্যাসেজ থাকে, পড়ে উত্তর করা খুব সহজ, খুব তাড়াতাড়ি উত্তর করা যায়, সেখানে একদম 5-এ 5 টার্গেট রাখুন। ভেন ডায়াগ্রাম থেকে প্রায় প্রত্যেকবার সেটে প্রশ্ন থাকে, সেখানে 3টে বা 4টে প্রশ্ন থাকে, সেটা একদম খুব সহজ প্রশ্ন হয়, সহজে সেটার উত্তর করে আসতে পারছেন। যাদের অঙ্ক বা রিজনিং একটু স্ট্রং, ম্যাথমেটিক্যাল রিজনিং, তাদের পক্ষে আরো কিছুটা প্রশ্ন, 7টা 8টা 10টা প্রশ্ন আরো সহজে উত্তর করা যায়। আর বাকি যে ইউনিটগুলো আছে, এনভায়রনমেন্ট বলুন বা যেগুলি, সেইগুলো নিয়ে টার্গেট করুন। মোটামুটি আপনাকে ফার্স্ট পেপার থেকে 25টা থেকে 30টা আপনাকে উত্তর করে আসতেই হবে, সঠিক উত্তর। বাকিটা আপনি তুলবেন সাবজেক্ট পেপার থেকে। নেট পরীক্ষায় এখন যা কাট অফ হয় আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই 2021-এ যেমন কাট অফ হয়েছিল, অনেকটা সেই রকম কাট অফ চাই, একটু কম বেশি। সেট পরীক্ষা নেটের তুলনায় অনেক বেশি সহজ। নেটে যদি ওরকম নাম্বার তোলা যায়, সেটে কেন আপনারা পারবেন না? নিশ্চিতভাবে পারবেন, নিজের উপর সেই বিশ্বাসটা রাখুন। তাহলে আপনার টার্গেটটা আপনি ফিক্স করতে পারছেন। নেট পরীক্ষায় দেখবেন যতই আপনি চেষ্টা করুন, সাবজেক্ট পেপারে 65টার বেশি ঠিক করে আসা আপনার পক্ষে খুব টাফ, প্রায় অসম্ভব। সাবজেক্ট পেপারে 65টার বেশি ঠিক করে আসা নেট পরীক্ষায় 65 থেকে 70 ম্যাক্সিমাম ঠিক করা যায়, তার বেশি প্রায় হয়ই না বলতে গেলে। কিন্তু সেট পরীক্ষায় আমি এমন ক্যান্ডিডেটও দেখেছি যে সাবজেক্ট পেপারে 75 থেকে 80টা প্রশ্ন ঠিক করে এসছে। ফলত সাবজেক্ট পেপার থেকে আপনি যত বেশি স্কোর করতে পারবেন, ফার্স্ট পেপারে আপনার দুর্বলতা থাকলেও আপনি সেটাকে মেক আপ দিতে পারছেন। আপনার যদি 92 টার্গেট হয়, আপনার যদি 80, 85, 86 টার্গেট হয় বা অন্য যা কিছু, আপনি এখান থেকে সাবজেক্ট পেপার থেকে যদি 65টা 70টাও ঠিক করে আসতে পারেন, বাকিটা আপনি ফার্স্ট পেপার দিয়ে মেক আপ দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন, সেট কোয়ালিফাই করতে পারবেন। আশা করি কাট অফের ব্যাপারটা নিয়ে আর কারোর কোনো ডাউট নেই। কি রকম টার্গেট আপনার রাখা উচিত বিগত বছরের কাট অফ গুলি থেকে একটা আইডিয়া আমি দিতে পারলাম। বোঝা গেছে?
কারোর কোনো প্রশ্ন আছে এই জায়গাটা থেকে? প্রশ্ন নেই ধরে নিয়েই আমি আবার আগের স্লাইডে ফিরে যাচ্ছি। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে, যদি আমার টার্গেট হয় সাবজেক্ট পেপার থেকে 70টা প্রশ্ন ঠিক করে আসা, কারণ সাবজেক্ট পেপারে আমি 70টা যদি ঠিক করতে পারি তাহলে আমি ফার্স্ট পেপার থেকে 25টা ঠিক করলেও আমার জেনারেল থেকে একদম নিশ্চিত। তাই আর কাট অফ যদি 2021-এর থেকে অনেক বেশি কম হয়, অন্যান্য বছরগুলির মতন হয়, তাহলে তো নিশ্চিত বটেই। তাহলে সেই জায়গা থেকে আমি যদি 65টা বা 70টা ঠিক করি এবং এই প্রাকাধুনিক সাহিত্য ইউনিটটা থেকে এত বেশি প্রশ্ন হয় যেটা আমার জন্য হয়তো অপেক্ষাকৃত দুর্বল, তাহলে আমি কি করে কোয়ালিফাই করব? দেখুন, বাকি ইউনিটগুলো থেকেও কিন্তু যথেষ্ট সংখ্যক প্রশ্ন আছে। যে ইউনিটগুলো স্কোরিং ইউনিট, আপনাদের মনে থাকে উত্তর করে আসা যায়, কাব্য কবিতা, ছোট গল্প, নাটক, গদ্য সাহিত্যের যে ইউনিটটা, প্রবন্ধ, আত্মজীবনী, সাময়িক পত্র, রবীন্দ্র সাহিত্য, এই যে ইউনিটগুলো, এই ইউনিটগুলো থেকে আপনার টার্গেট তাই বেশি হওয়া উচিত। ইউনিটগুলো সহজ এবং সহজে উত্তর করে আসা যায়। নকশা ও উপন্যাস থেকেও নেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়, অত জটিল প্রশ্ন সেট পরীক্ষায় হয় না। আমি প্রশ্ন দেখাবো। ফলত এই জায়গাগুলো থেকে আপনি যত বেশি স্কোর করতে পারবেন, তত আপনার ওই ইউনিট 2 থেকে 2 এর উপর নির্ভরতা কমবে। কিন্তু একেবারে কি আপনি ইউনিট 2 ছেড়ে আসবেন? কখনোই নয়। এত বেশি সংখ্যক প্রশ্ন যখন, তখন একেবারে ছেড়ে আসা পুরো বোকামির কাজ। 5টা 10টা যে কটা আপনি শিওর হয়ে উত্তর করে আসতে পারছেন, সে কটা অন্তত সঠিকভাবে উত্তর করে আসুন। সেইটুকু অন্তত আপনি প্রিপারেশন নিয়ে যান। আমি এর আগেও বহুবার বলেছি, বিদ্যাচর্চায় যখনই এসেছি তখনই বলেছি আপনাদের সামনে, যে এই ইউনিটটা থেকে যেগুলো অপেক্ষাকৃত ছোট টেক্সট, সহজ টেক্সট, সেই টেক্সটগুলোকে ফোকাস করুন। তাহলেই আপনার পক্ষে অন্তত পক্ষে এই ইউনিটটা থেকে 5টা 10টা প্রশ্নের উত্তর করা অনেক বেশি সহজ। এবং আরো একটা আশার কথা আপনাদের শোনাই, সেটা হচ্ছে নেট পরীক্ষায় এই ইউনিটটা থেকে যত জটিল প্রশ্ন হয়, সেট পরীক্ষায় তার তুলনায় অনেক সহজ প্রশ্ন হয়। বৈষ্ণব পদাবলী থেকে, শাক্ত পদাবলী থেকে অনেক বেশি পরিচিত পদ আপনাদের প্রশ্নে থাকে। নেট পরীক্ষায় কিন্তু অত পরিচিত পদ প্রশ্নের মধ্যে দেখা যায় না। অপ্রধান পদগুলো থেকেই প্রশ্ন নেট পরীক্ষায় আসে, সেট পরীক্ষায় অত জটিল হয় না। ফলত সেখান থেকেও আপনি যদি 5টা অন্তত ঠিক করে আসতে পারেন, তাহলে আপনার টার্গেট 70 হলে এখান থেকে 5টা ঠিক হয়ে গেলে বাকিগুলো থেকে আপনি 65টা ঠিক করলেই আপনার হয়ে যাচ্ছে। এটা গেল। ফলত এটা মোটামুটি ধরে রাখতে পারেন, এই ইউনিট 2 থেকে আপনার প্রশ্নের সংখ্যা অপেক্ষাকৃত বেশি হবে, যদি না 2022-এর মতো হয়। ওই 1 বছরই ব্যতিক্রম দেখা গেছে, যেবার প্রত্যেকটা ইউনিট থেকে মোটামুটি সমসংখ্যক প্রশ্ন এসেছে। না হলে অন্যান্য ইউনিটগুলো থেকে কম, ওই ইউনিট থেকে বেশি, খুবই কম বেশি হয়েছে। ছন্দ অলঙ্কার থেকেও লক্ষ্য করলে দেখবেন 2022-এ সমসংখ্যক প্রশ্ন হওয়ার কারণে ওখান থেকে 10টা প্রশ্ন এসেছে। না হলে প্রত্যেকবার কোনোবারই 5-এর গণ্ডি ছাড়ায়নি। ভাষাবিজ্ঞান থেকেও তাই। কিন্তু আপনি যদি ছন্দ অলঙ্কারের কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারেন, অলঙ্কার থেকে প্রায় প্রত্যেক বছর দেখা যায় 2টো 3টে করে প্রশ্ন আসে। কনসেপ্ট যদি আপনি একটু ক্লিয়ার করে রাখতে পারেন, ছন্দে অনেকের প্রবলেম থাকে, কিন্তু অলঙ্কার অপেক্ষাকৃত অনেক সহজ আইডেন্টিফাই করা। যদি পারেন সেখান থেকে আপনার ওই কটা নাম্বার, 2 নম্বর 3 নম্বর, আপনার পক্ষে নিশ্চিতভাবে
পেয়ে যাওয়া সম্ভব। গেল। এবার আমার বক্তব্য হচ্ছে আগামী এই যে 3টি দিন, এই 3 দিনে আপনি কি করবেন। প্রথম বক্তব্য, নতুন আর কোনো টেক্সট বা যে তত্ত্বের জায়গা ইউনিট 10 হতে পারে, ভাষা বিজ্ঞানের যে থিওরিটিক্যাল জায়গাগুলো, ছন্দ অলংকারের যে থিওরিটিক্যাল জায়গাগুলো, নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই, নতুন কিচ্ছু পড়বেন না। যেগুলো এর আগে আপনার পড়া আছে, আগে অন্তত একবার পড়েছেন, সেই জায়গাগুলোই রিভিশন দিন। নতুন টেক্সট যদি আপনি এর মধ্যে পড়তে যান, আপনার মনে হবে আপনার টেক্সট শেষ হচ্ছে না। আপনি দ্রুততার মধ্যে পড়তে গিয়ে আপনার মেন্টাল প্রেশার হবে, আপনার মনে থাকবে না, আপনি কিছু ধারণাও করতে পারবেন না, আপনার অযথা মানসিক চাপ বাড়বে। প্রয়োজন নেই, এর আগে যা পড়েছেন শুধু সেইটুকুই রিভিশন দিন। যে জায়গাগুলো আপনার মনে হয় যে এই জায়গাগুলোতে আপনি অপেক্ষাকৃত দুর্বল, সেই জায়গাগুলোর পিছনে এই 3 দিন একটু বেশি সময় দিন। অবশ্যই আবারও বলছি, আপনার পড়া হয়ে গেছে সেই রকম জায়গায়। যে ইউনিটগুলো বা টপিকগুলো আপনার শক্তির জায়গা, যে ইউনিটগুলো আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি এখান থেকে শিওর অ্যান্সার করে আসতে পারবেন, সেগুলিও একবার করে অন্তত দেখে নিন, কিছুটা সময় সেগুলির জন্য বরাদ্দ করুন এই 3 দিন। না হলে অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে পরীক্ষার ফলে চাপের মধ্যে জানা প্রশ্ন অনেক সময় ভুল হয়। হলো, আমি বলছিলাম যেগুলি স্কোরিং ইউনিট, কবিতা, ছোট গল্প, নাটক, রবীন্দ্র সাহিত্য, কিছুটা গদ্য সাহিত্যের ইউনিটটা, সেই ইউনিটগুলো খুব ভালোভাবে ফোকাস করুন। সেই ইউনিটগুলো রিভিশন দিয়ে দিয়ে আপনি একদম রেডি হয়ে যান পরীক্ষার জন্য। এতগুলো ইউনিট, মোটামুটি 5-6টা ইউনিট আপনি যদি ঠিকঠাক ভাবে রেডি হতে পারেন, যেগুলো দিয়ে আপনারা প্রত্যেকেই মোটামুটি এই ইউনিটগুলো ভালো করে পড়া আছে, আর একবার যদি আপনি রেডি হতে পারেন, দেখবেন এই 5টা 6টা 7টা ইউনিট থেকেই আপনার মোটামুটি 60টা প্রশ্ন প্রায় কভার হয়ে যাবে। 60টা প্রশ্ন যদি এখান থেকে কভার হয়ে যায়, 50-60টা, বাকিটুকু থেকে আর 5টা-10টা প্রশ্ন আপনি করে ফেলতে পারলেই আপনার সেট ক্লিয়ার। থিওরিটিক্যাল যে জায়গাগুলো, সেইগুলো অন্তত একবার করে নিশ্চিতভাবে দেখবেন, না হলে পরীক্ষার হলে গুলিয়ে যাবে, মনে থাকবে না। অলংকার, ছন্দ, ভাষা বিজ্ঞানের জায়গা এবং কাব্যতত্ত্ব, বিশেষ করে উজ্জ্বল নীলমণি। প্রত্যেক বছরই উজ্জ্বল নীলমণি থেকে 2টো 3টে 4টে করে প্রশ্ন থাকে। উজ্জ্বল নীলমণি খুব ছোট্ট একটা টপিক, একটুখানি যদি আপনারা বুঝে নিতে পারেন, যাদের পড়া আছে তাদের ক্ষেত্রেই বলছি, যদি বুঝে নিতে পারেন, মাথায় রাখতে পারেন, সেই 3টে-4টে প্রশ্ন শিওর ভাবে উত্তর করে আসতে পারবেন। এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু আপনাকে সেটের কাট অফ ক্রস করতে সাহায্য করবে। ফলত এই থিওরিটিক্যাল জায়গাগুলো, ভাষা বিজ্ঞানের মধ্যে কোনগুলো? শব্দ ভান্ডার, শব্দার্থ পরিবর্তনের ধারা, অনেকেরই কনসেপ্ট গুলিয়ে যায় অনেক সময় পরীক্ষার আগে, তাই একবার দেখে নিন এই জায়গাগুলো। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শ্রেণী বিভাগ, এই জায়গাগুলো, স্বরধ্বনির যে ছক, সেই ছকটা, প্রাকাধুনিক সাহিত্যের ইউনিটটাকেও একেবারে অবহেলা করবেন না, সেটা তো আমি আগেই বলেছি। যেহেতু এত বেশি সংখ্যক প্রশ্ন, সে কারণেই বলেছি যেগুলো সহজ জায়গা, সেই বা ছোট ছোট টেক্সট, সেইগুলো দিকে ফোকাস করুন। এই 3 দিনে একদম রুটিন মেনটেন করে এই জায়গাগুলো, আপনার পড়া জায়গাগুলো রিভিশন দিন।
আপনার সেট ক্লিয়ার হবেই। যদি সম্ভব হয় কয়েকটা মক টেস্টে অংশগ্রহণ করুন, আমরাও মক টেস্ট ইন্ট্রোডিউস করেছি, অংশগ্রহণ করুন। আপনার আত্মবিশ্বাস বাড়বে, তাতে নাম্বার আপনি তুলবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হবেন আরো বেশি করে। যদি কোনোটা ভুল হয় সেই জায়গাটা আর একবার আপনি তখন দেখে নেওয়ারও সুযোগ পাচ্ছেন। পরীক্ষার হলে কিন্তু সেই সুযোগটা হবে না। মক টেস্ট দিয়ে যদি কোথাও একটা ভুল হয় একবার সেটা দেখে নিলেন, পরীক্ষার হলে যদি সেই প্রশ্নটাই আসে, সেই ধরনের প্রশ্ন আসে, সেই জায়গা থেকে অন্য যে কোনো প্রশ্ন আসুক, আপনি নিশ্চিতভাবে সেটা উত্তর করে আসতে পারবেন। আগামী 3 দিনে আপনাদের রোডম্যাপ কি হওয়া উচিত সেটা নিয়ে আমি কথা বললাম। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি তাহলে এর পরের স্লাইডে আসি। সেখানে আছে পরীক্ষার হলে, পরীক্ষা কক্ষে আপনি কি করবেন। অনেকেই প্রথমবার সেট পরীক্ষা দিতে যাচ্ছেন এমন ক্যান্ডিডেট আছেন, প্রত্যেকবারই থাকেন সে ধরনের ক্যান্ডিডেট। তাদের জন্য বলছি, প্রথমেই ঠান্ডা মাথায় ওয়েমারে যেগুলি আপনার তথ্য, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, ক্যাটাগরি কোড, কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ ইত্যাদি ফিল আপ করতে হয়, লিখতে হয় এবং সার্কেল ফিল আপ করতে হয়। ঠান্ডা মাথায় ঠিকভাবে করুন। মনে রাখবেন, ওয়েমারে কিছু ভুল হয়ে গেলে সেটা চেঞ্জ করা যায় না। ফলত এই জায়গাগুলো একদম ঠান্ডা মাথায় ঠিকঠাক ভাবে করুন। এটা আপনার প্রথম কাজ। আপনার নিজের ডিটেলস ঠিকঠাক ভাবে পূরণ করা, যেন কোথাও ভুল না হয়। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করে তারপর কাজ করুন। গেল। দ্বিতীয়ত, ওয়েমারে আপনার এবং ইনভিজিলেটর দুজনের সাইন আছে কিনা ভালো করে লক্ষ্য করে তবেই কিন্তু লাস্টে ওয়েমার জমা করবেন, এটা বলে রাখছি। না হলে কিন্তু ওয়েমার ক্যান্সেল হয়, ঠিক আছে? এটা প্রাথমিক কথা। সাবজেক্ট পেপারের পরীক্ষা যখন দিচ্ছেন, সাবজেক্ট পেপারের ওয়েমার যখন ফিল আপ করছেন, তখন কিভাবে করবেন? প্রথম ব্যাপার, অনেকেই টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করেন, কিভাবে 100টা প্রশ্নের উত্তর করবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, সাবজেক্ট পেপারে টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। পরীক্ষা দেওয়ার পরে দেখবেন আপনার 100টা প্রশ্নের উত্তর করা হয়ে গেছে, তারপরেও 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বাকি আছে। সাবজেক্ট পেপারের ক্ষেত্রে প্রায় প্রত্যেকেরই এই ঘটনা ঘটে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। যারা এর আগে পরীক্ষা দিয়েছেন তারা জানেন, যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য বলার। ধীরে সুস্থে বুঝে শুনে উত্তর করুন। অবশ্যই কিন্তু এই কথা সাবজেক্ট পেপারের জন্য বলছি। ফার্স্ট পেপারে অনেকেরই একটু তাড়াহুড়ো করতে হয়, যেহেতু অঙ্ক থাকে, সময় লাগে। আপনি কিভাবে উত্তর করবেন? অনেকে উত্তর করেন, একটা প্রশ্ন দেখলেন, সেটা উত্তর নির্বাচন করলেন, ওয়েমারে গোল করলেন সঠিক অপশনটাতে গিয়ে। তারপর আবার একটা প্রশ্ন দেখলেন, সেটা ঠিক করে আবার ওয়েমারে গোল করলেন। এইভাবে করতে যাবেন না, এতে অযথা সময় নষ্ট হয়, এটা পদ্ধতিও নয়। আপনাকে সময় বাঁচাতে হবে। আপনি প্রশ্নগুলোকে 3টে ধাপে ভাগ করুন। প্রশ্নের প্রথম পেজ থেকে আপনি দেখতে দেখতে যান। প্রথম ধাপে আপনার যেগুলো একদম নিশ্চিতভাবে আপনি জানেন যে এগুলো সঠিক, আপনি শিওর হয়ে উত্তর করে আসতে পারছেন,
প্রথম ধাপে কোশ্চেন বুকলেটেই সেই অপশনগুলোকে আপনি মার্কিং করতে থাকুন, সেই প্রশ্নগুলির যে উত্তরগুলি আপনি নিশ্চিতভাবে জানেন। এটা আপনার প্রথম ধাপ। প্রথম ধাপ কমপ্লিট, তো সেইগুলি আপনি ওএমআর এ ফিল আপ করে ফেলুন। এই প্রথম ধাপে আপনার উচিত এই নিশ্চিতভাবে জানা প্রশ্নের উত্তর করা 40 থেকে 50টা কমপক্ষে। যদি আপনি 50টা নিশ্চিতভাবে অন্তত জানা প্রশ্নের উত্তর করে আসতে পারেন, প্রায় আপনি সেট পাস করার কাছাকাছি। কারণ এবং ফার্স্ট পেপারে কিছু আপনি ঠিক করে আসবেন, আপনি প্রায় সেট ক্লিয়ার করতে পারবেন, ধরে রাখতে পারেন অন্তত 50টা। আমি 40 থেকে 50 বিভিন্ন ক্যাটাগরির হিসাবে একটা রেঞ্জের কথা বললাম। জেনারেলদের প্রায় 50টাই টার্গেট রাখা উচিত। প্রথম ধাপের নিশ্চিত প্রশ্নগুলো আপনি উত্তর আপনার কোশ্চেন বুকলেটে মার্কিং করেছেন এবং সেগুলো ওএমআর এ তুলে নিয়েছেন। হয়ে গেল আপনার প্রথম ধাপ। এবার আসুন দ্বিতীয় ধাপে। বাকি যে প্রশ্নগুলি আছে তার মধ্যে কোনোটা আছে যেগুলোর উত্তর নিয়ে আপনার ডাউট আছে। কিছুটা ভাবনা চিন্তা করে যেটা মনে হবে আপনার স্মৃতি থেকে, আপনার বিচার বুদ্ধি খাটিয়ে সেই উত্তরগুলো আপনি আইডেন্টিফাই করুন এবং বুকলেটে মার্কিং করুন। এক্ষেত্রে একটা পরামর্শ দিতে পারি, আপনি 2টো কালারের পেন পরীক্ষায় নিয়ে যান। ওএমআর আপনাকে ফিল আপ করতে হবে কালো পেনে, পুরো ওএমআরই আপনি কালো পেনে ফিল আপ করবেন, কিন্তু কোশ্চেন বুকলেটে আপনি প্রথম ধাপের গুলো কালো পেনে করে ফেললেন, দ্বিতীয় ধাপের গুলো আপনি নীল পেনে মার্কিং করতে করতে যান। এতে যখন আপনি ওএমআর এ সেগুলো তুলবেন, তখন নীল পেন দেখলে সেটা আপনার আইডেন্টিফাই করা সহজ হবে যে এটা দ্বিতীয় ধাপের। হয়ে গেল আপনার দ্বিতীয় ধাপের উত্তর করা। প্রথম ধাপে আপনি নিশ্চিতভাবে উত্তর করতে পারছেন, সেই প্রথম ধাপে প্রায় 40টা বা 50টা যা উত্তর আপনি করে আসছেন, সেটা যেহেতু নিশ্চিতভাবে আপনার জানা প্রশ্নের উত্তর, ফলত সময় অপেক্ষাকৃত অনেক কম লাগবে। দ্বিতীয় ধাপে এসে আপনার সময় কিছুটা বেশি লাগবে। দ্বিতীয় ধাপে এসে আপনি যদি অন্তত পক্ষে 30টা প্রশ্ন উত্তর করতে পারেন, তার মধ্যে আপনি ধরে নিতে পারেন, আপনার অনুমান যদি কিছুটা সঠিক হয়, আপনি 20টা অন্তত ঠিক করে আসতে পারবেন। তাহলেই কিন্তু আপনার সাবজেক্ট পেপারের যে টার্গেট সেটা প্রায় ফুলফিল হয়ে যাচ্ছে। 50 আর 30 যদি আমি ধরি, 80। কিছু প্রশ্ন অবশ্যই থাকবে, সেই প্রশ্ন যত কম থাকে ততটাই আপনাদের পক্ষে মঙ্গল। একেবারেই জানেন না, হতেই পারে কোনো টেক্সট হয়তো আপনার পড়াই নেই, এইগুলির জন্য তৃতীয় ধাপে যে প্রশ্নগুলি থাকবে আপনি প্রায় জানেন না, কিছুটা অ্যাসাম্পশন করার চেষ্টা করবেন। যদি না জানেন তাহলে একেবারে চোখ বন্ধ করে আপনাকে সেগুলির উত্তর করে আসতে হয়। এক্ষেত্রেও অনেকে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেন, যে এই তৃতীয় ধাপের যে প্রশ্নগুলি বাকি থাকছে, আপনার হয়তো 10টা 15টা প্রশ্ন বাকি থাকতে পারে, সেই কটা প্রশ্ন আপনি একই অপশন সব কটার উত্তর করে এলেন। তাতে আপনার অন্তত কয়েকটা 2টো বা 3টে, যদি প্রশ্নের সংখ্যা সেক্ষেত্রে বেশি হয়, 20টা প্রশ্ন এই ধরনের প্রশ্ন হয়, সেক্ষেত্রে হয়তো 4টে 5টা 6টা আপনার আন্দাজে লেগে যেতে পারে। এই পদ্ধতি অনেকে ফলো করেন, খুব সাইন্টিফিক পদ্ধতি নয়, একেবারেই সাইন্টিফিক নয়, কিন্তু যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, ফলত অবশ্যই 100টা প্রশ্নেরই উত্তর করে আসবেন।
এই হচ্ছে পরীক্ষার হলে আপনি কিভাবে উত্তর করবেন সেই সম্পর্কে কিছু কথা। আপনার পরীক্ষার প্রিপারেশন, আপনার পরীক্ষার হলে কি করণীয়, কি কোন ইউনিট থেকে কতগুলো করে প্রশ্ন হয়, আপনার কি রকম টার্গেট হওয়া উচিত, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কি রকম টার্গেট হওয়া উচিত, সমস্তটাই আমি মোটামুটি বললাম। এইটুকু নিয়ে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তারপর আমি আপনাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলি, কি ধরনের প্রশ্ন এসেছে সেই নিয়ে কিছু কথা বলবো। এইটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলুন। আপনাদের অনুরোধ করব যে আপনারা মাইক্রোফোনটা অন করে বলবেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারণ আমি যেহেতু স্ক্রিন শেয়ার করেছি, স্লাইডে আছি, ফলত আমি আপনারা কমেন্ট বক্সে কিছু লিখলে আমি দেখতে পাচ্ছি না। না স্যার, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা স্লাইড দেখা গেছে তো মোটামুটি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার দেখা গেছে। এবার আমি আসি আপনাদের বিগত বছরের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের আলোচনায়। আচ্ছা, অনিন্দিতা সরকার, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? না স্যার, ওটা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আমি যে প্রশ্নপত্রটা দেখাচ্ছি সেটা 2023-এর প্রশ্নপত্র, অর্থাৎ গত বছর যে সেট পরীক্ষাটি হয়েছিল সেই সেট পরীক্ষার প্রশ্নপত্র। একদম কারেন্ট সেটের প্রশ্নপত্রই আমি আপনাদের সামনে রাখছি, আপনাদের আইডিয়াটা আরো ভালোভাবে হবে সেই কারণে। একটু কোশ্চেন পেপারটা এসে যাক, তারপর আমি বলছি। এই হচ্ছে আপনাদের কোশ্চেন পেপার। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি প্রথমবার সেট পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা, প্রত্যেকবার এরকম ক্যান্ডিডেট থাকেন, আপনাকে অভিনন্দন, প্রথমবার দিতে যাচ্ছেন। কোনো রকম টেনশন না নিয়ে ভালোভাবে দেবেন। প্রত্যেকেরই একটা প্রথমবার থাকে। আমরাও যখন সেট পরীক্ষা দিয়েছি, আমরাও প্রথমবার দিয়েছি। প্রথমবার বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেরই এমন আমি দেখেছি প্রথমবারে সেট কোয়ালিফাই করেন, ইভেন আমিও প্রথমবারই সেট কোয়ালিফাই করেছিলাম। ফলত নিশ্চিতভাবে আপনিও কোয়ালিফাই করতে পারেন, কোনো রকম টেনশন নেবেন না। এই কোশ্চেন বুকলেট আপনাদের পরীক্ষার প্রায় 15 মিনিট আগে দিয়ে দেওয়া হয়। অবশ্য তখন সিল খুলতে দেওয়া হয় না, ওয়েমারটা পেয়ে যান, ওয়েমার তখন ফিল আপ করার সুযোগ দেওয়া হয়, ওয়েমার তখন আপনারা ফিল আপ করে নেবেন সেই টাইমটাই, এবং পরীক্ষার 5 মিনিট আগে সিল খুলতে দেওয়া হয়, তখন সিল খুলে নিয়ে আপনারা কোশ্চেন পেপারটা দেখতে পারবেন। শুধু দেখতে পারবেন তাই নয়, আপনারা এই কোশ্চেন পেপারের মধ্যে যে আমি বললাম যে যেগুলো আপনার একদম শিওর উত্তর, শিওর প্রশ্নের উত্তর, সেগুলো আপনি মার্কিং করতে করতেও যেতে পারেন, কেউ বাধা দেবে না। কিন্তু ওএমআর তখন আর সেই 5 মিনিটে আপনি ওএমআর ফিল আপ করবেন না। যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে সেই 5 মিনিটে আপনার ওএমআর ফিল আপ করবার কথাও নয়।
টেক্সট পেজটা একটু স্লো চলছে ল্যাপটপটা, সে কারণেই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এক্স সেট যারা পান তাদের একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে সাধারণভাবে ইউনিট অনুযায়ী প্রশ্নগুলো পরপর আসতে থাকে। প্রথমে ভাষা বিজ্ঞানের প্রশ্ন, তারপর প্রাকাধুনিক সাহিত্যের প্রশ্ন, তারপর কাব্য কবিতার প্রশ্ন পরপর আসতে থাকে। কিন্তু ওয়াই সম্ভবত সাবজেক্ট পেপারে দুটোই সেট হয়, এক্স এবং ওয়াই। ওয়াই সেটটা যারা পান তাদের ক্ষেত্রে কিছুটা ওলট পালট হয়। ফলত এক্স সেট যারা পাবেন তাদের জন্য একদম সুবিধা। আপনি চাইলে এমনও করতে পারেন যে এই ইউনিটটা আপনার জন্য বাকি থাক, পরে একদম সেটা পর যেহেতু প্রশ্নগুলো থাকে। লক্ষ্য করে দেখুন, আমি যে কথা বলছিলাম ভাষা বিজ্ঞান থেকে প্রশ্নের সংখ্যা কম হয়। 2023-এ আমি বলেছি ভাষা বিজ্ঞান থেকে মাত্র 5টা প্রশ্ন এসেছে। কিন্তু দেখুন তার মধ্যে আর্য ভাষার যে বৈশিষ্ট্য সেখান থেকে আপনাদের প্রশ্ন এসেছে, শব্দ ভান্ডার থেকে প্রশ্ন এসেছে, ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে, প্রত্যয়, অনুসর্গ থেকে এবং শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে। ফলত ব্যাকরণ এই শব্দ ভান্ডার থেকে প্রশ্ন প্রায় প্রত্যেক বছর থাকে। ফলত শব্দ ভান্ডারটা অবশ্যই দেখে যাবেন। ব্যাকরণ থেকে অবশ্য গত বছর প্রত্যয় এবং অনুসর্গ বা কারক বিভক্তি থেকে এসেছিল, ঠিক। এবছরও যে আসতে পারে না তা নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ঘটনা ঘটতো যে গত বছর এটা চলে এসেছে মানে এবছর আসবে না, তেমনটা নয়। এখানে প্রশ্ন রিপিট হয় এবং প্রাকাধুনিক সাহিত্য থেকে তো হয়ই, ভাষা বিজ্ঞান থেকেও হয়। ফলত গত বছর এটা চলে এসেছে, এই বছর এটা আসবে না এই ভাবনা রাখবেন না। শব্দ ভান্ডার থেকে প্রায় প্রত্যেক বছর প্রশ্ন এসেছে। যে জায়গাগুলো থেকে প্রায় প্রশ্ন আসে এবং যেগুলো একটু কনসেপচুয়াল জায়গা, একটু দেখে অর্থ একটু মাত্র দেখে নিলেই আপনি উত্তর করে আসতে পারবেন, সেই জায়গাগুলো ভালো করে ফোকাস করুন। ব্যাকরণটা একবার দেখে নিন, শব্দ ভান্ডারটা দেখে নিন, শব্দার্থ পরিবর্তনের ধারাটা দেখে নিন। মোটামুটি প্রত্যেক বছরই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা কিংবা প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা থেকে প্রশ্ন আসে, সেই জায়গাটা একটু দেখে নিন। এই আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের এই ধারাটা থেকে প্রশ্ন প্রত্যেক বছর একটা করে মোটামুটি আসে। ব্যাকরণ থেকে দুটো একটা প্রশ্ন প্রত্যেক বছর থাকে। গত বছর প্রত্যয় আর অনুসর্গ থেকে দিয়েছিল, অন্য জায়গা থেকে আসতেই পারে। শব্দ ভান্ডার থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকে। বাকি জায়গাগুলো থেকে অল্টারনেট হয়। অনেক সময় দেখা যায় যে ধ্বনি পরিবর্তন, ধ্বনির শ্রেণী বিভাগ, সেখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, গত বছর আসেনি। এই জায়গাগুলো একটু দেখে নিন। ধ্বনি পরিবর্তন দেখতে আপনাদের বেশি সময় লাগবে না, 15 মিনিট 20 মিনিটে পুরো ধ্বনি পরিবর্তন দেখা হয়ে যায়। যদি কারোর ইতিমধ্যে পড়া হয়ে থাকে, আগে পড়া থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, 15-20 মিনিটের মধ্যে আপনার ধ্বনি পরিবর্তনের সমস্ত রকম ধারা আপনারা দেখে নিতে পারেন। সেটা সম্ভব। গেল। প্রাকাধুনিক সাহিত্য থেকে এত বেশি সংখ্যক প্রশ্ন, ফলত প্রায় প্রত্যেকটা টেক্সটকে কভার করা হয়। আপনারা দেখছেন চর্যাপদ থেকে প্রশ্ন এসেছে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন এসেছে, মঙ্গল কাব্য থেকে প্রশ্ন এসেছে, চৈতন্য চরিতামৃত থেকে প্রশ্ন এসেছে, বৈষ্ণব পদাবলী, সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে। ফলত এই কথা আমি বলেছি, যেগুলো ছোট টেক্সট, ময়মনসিংহ গীতিকা, কিংবা বৈষ্ণব পদাবলী, আমি আগেও বলেছি যে বৈষ্ণব পদাবলীর প্রশ্ন সেট পরীক্ষায় পরিচিত পদগুলো থেকেই হয়। বিহি কইলা গোপ জাতি, পদাংশটির প্রথম পংক্তি,
শ্রীরাম সুদাম দাম, শ্রীরাম সুদাম দাম শুনো হে বলরাম, খুব পরিচিত পদ। বস্তুত এখানে যে 4টে পদই দেওয়া আছে, প্রত্যেকটা পদই খুব পরিচিত পদ। সেট পরীক্ষায় বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী থেকে প্রশ্ন পরিচিত পদ থেকেই প্রায় এসে থাকে। ফলত একবার করে দেখে নিন, এতে আপনাদের নাম্বার পাবে। শিবায়ন, শিবায়নের চাষপালা আপনাদের পাঠ্য, খুব ছোট 4-5 পাতার একটা টেক্সট। এই জায়গাগুলো, রামায়ণ মহাভারত আপনাদের পড়া, যদি কারো নোট করা হয়ে গিয়ে থাকে বা টেক্সটের মধ্যে আপনারা যদি আন্ডারলাইন করতে করতে এর আগে যদি পড়ে থাকেন, আমরা এইভাবেই আমরা যখন কোয়ালিফাই করেছি, নেট সেট জেআরএফ যখন কোয়ালিফাই করেছি, তখন এইভাবেই কোয়ালিফাই করছি। সেইগুলো যদি আপনার হয়ে থাকে, সেই জায়গাগুলো আপনার একটু ভালো করে দেখে নিন। এমনিতে রামায়ণ মহাভারত মোটামুটি ছোটবেলা থেকে প্রত্যেকের কাহিনী জানা, তার উপর কিছুটা পরিবর্তন, টেক্সটের ছোট ছোট প্রশ্নগুলো পরিবর্তন থাকে। সেই জায়গাগুলো যদি আপনার আইডেন্টিফাই করা থাকে, আন্ডারলাইন করা থাকে, কিংবা কোথাও নোট করা থাকে, সেখান থেকে আপনি সহজে দেখে নিয়ে উত্তর করে আসতে পারছেন। যেগুলো জটিল টেক্সট, যাদের প্রাকাধুনিক সাহিত্যের ইউনিটটাতে ভয় আছে, দুর্বলতা আছে, সেই জটিল টেক্সটগুলো কিছুটা ছাড়তে পারেন, কিন্তু পুরো ইউনিট ছেড়ে দেবেন না। হিউজ সংখ্যক প্রশ্ন প্রায় প্রত্যেক বছর এই ইউনিটটা থেকে আসছে। কবিতা থেকেও নেট পরীক্ষায় যে খুব জটিল প্রশ্ন হয় তা নয়, সহজ প্রশ্ন থাকে। যেহেতু একটা প্রশ্নের মধ্যে 4-5টা করে প্রশ্ন ঢুকে থাকে, ফলত কিছুটা জটিল মনে হয়। সেট পরীক্ষায় তো সেই গল্প নেই, একদম ডাইরেক্ট প্রশ্ন সবকটা, ফলত আরো অনেক সহজ। কাঁদিবার তরে মানব জীবন, যতদিন বাঁচি কাঁদিয়া যায়, যে কবিতার পংক্তি, খুব পরিচিত একটা পংক্তি, খুব পরিচিত লাইন সুখ কবিতার। আমি যারা ক্লাসের রেগুলার ক্লাসের স্টুডেন্ট, তাদেরকে আমি এটা বলি যে কবিতাগুলো পারলে মুখস্থ করুন। মুখস্থ যদি নাও করতে পারেন, এক একটা কবিতা বারবার পড়তে পড়তে প্রায় মুখস্থর পর্যায়ে নিয়ে যান। হয়তো না দেখে মুখস্থ বলতে পারবেন না, কিন্তু দেখলেই বলতে পারবেন এটা কোন কবিতার লাইন। সেট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়। দেখুন পরের প্রশ্নটা, সেটাও বলা হচ্ছে, দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয় যে কবিতার অংশ। আপনি যদি কবিতাটা নাও পড়েন, তাও এটা আপনার পক্ষে উত্তর করা অনেক বেশি সহজ। মানে যদি আপনার খুব ভালো করে মনেও না থাকে, নাও পড়েন নয়, একবার হয়তো পড়েছেন, তাও উত্তর করে আসা সহজ। এর উত্তর তোপসে আছে। সেট পরীক্ষায় এইরকম সহজ প্রশ্ন হয়, একদম ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। সঞ্চিতা কাব্যের উৎসর্গ কাকে করা হয়েছে? রবীন্দ্রনাথকে করা হয়েছে। তাকে যা বলেছেন নজরুল সেই উৎসর্গপত্রে, খুব পরিচিত সেই উৎসর্গপত্র, সেখানে রবীন্দ্রনাথকে তিনি বলছেন বিশ্বকবি সম্রাট। এই ধরনের এত সহজ সহজ প্রশ্ন হয় বেশিরভাগই কোন কবিতার লাইন ইত্যাদি প্রশ্নগুলো সেট পরীক্ষায় আসে। কবিতার ইউনিট উত্তর করে আসা আপনার পক্ষে অনেক বেশি সহজ। উপন্যাসের যে ইউনিটটা, সেখান থেকে আপনার প্রশ্ন আসছে হুতম প্যাঁচার নকশা কাকে উৎসর্গ করা হয়েছে। এর থেকে সহজ প্রশ্ন হয় কি? মুলুকচাঁদ শর্মা। আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম, কে বলেছে? বিষবৃক্ষ থেকে এই পংক্তি। হীরা। যারা একবার অন্তত টেক্সটটা পড়েছেন, তাদের এই প্রশ্নের উত্তর ভুল হওয়া কোন রকম সম্ভাবনাই নেই। একটু ভালো করে লক্ষ্য করে উত্তর করবেন। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বিন্দুর স্বামীর নাম নন্দলাল। চরিত্র থেকে আসা প্রশ্ন আরো বেশি সহজ।
আপনাকে উত্তরটা মনে করে লিখতেও হচ্ছে না, আপনি অপশনের মধ্যে থেকে দেখে দিতে পারছেন। ছোট গল্পগুলো মোটামুটি 32টা ছোট গল্প প্রত্যেকের পড়া, সেখান থেকে প্রশ্ন আরো সহজ। বিবাহের বিজ্ঞাপন গল্পের বিজ্ঞাপনের নিচের নামটি ছিল লালা মুরলীধর লাল। একদম সহজ প্রশ্ন, কোনো রকম কিছু টেনশন না করে ঠান্ডা মাথায় উত্তর করে আসুন, আপনার সেট কোয়ালিফাই করা নিশ্চিত। যারা এর আগেও সেট দিয়েছেন, এটা হয়তো দ্বিতীয়বার বা তৃতীয়বার, তাদের পক্ষেও সম্ভব। যারা প্রথমবার দিচ্ছেন তাদের পক্ষেও সম্ভব। সেট পরীক্ষার প্রশ্ন একেবারেই সাধারণ মানের হয়। যারা নেট পরীক্ষার, আপনারা সেট দিচ্ছেন মানে অবশ্যই নেট পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছেন নিশ্চিতভাবেই। নেট পরীক্ষার প্রিপারেশনে অনেক বেশি জটিল ভাবে প্রিপারেশন নিতে হয়। আপনাদের পক্ষে সেট কোয়ালিফাই করা কোনোভাবেই জটিল নয়, সহজেই সেট কোয়ালিফাই করতে পারবেন। ফসিল থেকে প্রশ্ন এসেছে, মতিলাল পাদ্রি থেকে প্রশ্ন এসেছে, রস থেকে প্রশ্ন এসেছে, একদম সহজ সহজ প্রশ্নগুলি। নাটক থেকে প্রশ্ন, তথ্যমূলক প্রশ্ন যেমন হয়, পাশাপাশি নাটক থেকে কার উক্তি, এই ধরনের প্রশ্ন, কিংবা কাকে বলা হচ্ছে, কার সম্বন্ধে বলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন নাটক থেকে থাকে। চরিত্র সম্পর্কে প্রশ্ন থাকে, যেমন যশবন্ত সিংহ কোথাকার অধিপতি ছিলেন। নাটকে দুবার উল্লেখ আছে, মারওয়ারের এবং যোধপুরের। দুটি উত্তর হবে। এই প্রশ্নগুলির ক্ষেত্রে যে দুটি আপনার মনে হচ্ছে দুটি সঠিক, যে কোনো একটি করে আসবেন, নিশ্চিতভাবে আপনি নাম্বার পাবেন। এই যে দেখুন, যে কথাগুলো আমি বলছিলাম, এই যে কার প্রতি বলা হয়েছে, এই প্রথম পার্থ নাটকে এই উক্তিটি যার, কার সম্বন্ধে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন। তথ্যমূলক প্রশ্ন তো হয়, চরিত্র সম্পর্কে হয়, আবু মোল্লার জমি কত বিঘে ছিল, এই প্রশ্নটা ভুল আছে। বলতো আমি বলতে চাইছি যে এই ধরনের তথ্যমূলক প্রশ্ন নাটক থেকে হতে পারে, সেই ধরনের প্রশ্ন আপনি পাবেন, সহজে উত্তর করে আসবেন। ছোট গল্পের এই প্রশ্নটা দেখুন, একদম সহজ প্রশ্ন, গবেষণাটি যে গল্পের চরিত্র, এটা কোনো প্রশ্ন? সহজ উত্তর উলট পুরাণ। আরো লক্ষ্য করে দেখুন যে 4টি অপশন এখানে দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে 3টি অপশন বা এই বাকি 3টি গল্প আপনাদের সিলেবাসে নেই। শাক্ত পদাবলী থেকে এমন প্রশ্ন পরীক্ষায় আসে, কোনো একটি পদ উল্লেখ করে দিয়ে বলা হয় এটি কার পদ। রামপ্রসাদ অপশনে থাকেন, কমলাকান্ত অপশনে থাকে, আর দুজন অন্য পদকর্তার নামের উল্লেখ থাকে। আপনাদের সিলেবাসেই আছে রামপ্রসাদ এবং কমলাকান্ত, বাকি দুজন তো এমনিই বাদ। রামপ্রসাদ এবং কমলাকান্তের মধ্যে একটি উত্তর হবে, সেটা আপনাকে আইডেন্টিফাই করে উত্তরটা করে আসতে হবে। বাকি ইতিহাস নাটকে শরদিন্দু যে বিষয়ে প্রবন্ধ লিখছেন, নাট্য সাহিত্যে আধুনিকতা, খুব সহজ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। প্রবন্ধের ইউনিটগুলো থেকে কারোর কারোর একটু অসুবিধা হয় এই কারণেই যে প্রবন্ধগুলো যেহেতু কিছুটা ইন্টেলেকচুয়াল রাইটিং, ফলত অনেকের বোঝার সমস্যা হতে পারে। না হলে যদি একটু বুঝে নিতে পারেন কোন
প্রবন্ধে কি কথা বলা হচ্ছে যদি একটু আইডিয়া রাখতে পারেন, তাহলে আপনার পক্ষে উত্তর করে আসা আরো বেশি সহজ প্রবন্ধগুলো। লক্ষ্য করে দেখুন প্রবন্ধ থেকে প্রশ্ন কি রকম হচ্ছে। উক্তি দিয়ে বলা হচ্ছে যে প্রবন্ধের অংশ। প্রমথ চৌধুরী থেকেও তাই প্রশ্ন। প্রমথ চৌধুরী যে প্রবন্ধে এই কথা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ থেকে দেওয়া হচ্ছে একটা উক্তি যে প্রবন্ধে উল্লিখিত। এর থেকে সহজ প্রশ্ন হয় কি? আপনি যদি একটু আইডিয়া রাখতে পারেন কোন প্রবন্ধে কি ধরনের কথা বলেছেন, বিষয়টুকু যদি মাথায় রাখতে পারেন, আপনার পক্ষে উত্তর করা কোনো কঠিনই প্রায় নয়। কোনো কোনো ক্ষেত্রে এই শূন্যস্থান পূরণ জাতীয় প্রশ্ন আসে, সেটা অবশ্য একটু কঠিন বলে মনে হতে পারে। যেমন নজরুল ইসলাম নিজে জানেননি যে তিনি নতুন যুগ এগিয়ে আনছেন। তার রচনায় সামাজিক রাজনৈতিক বিদ্রোহ আছে, কিন্তু ড্যাশ বিদ্রোহ নেই। উত্তর সাহিত্যিক। বুদ্ধদেব বসুর প্রবন্ধ থেকে এটা নেওয়া। খুব সহজ প্রশ্ন এখানে আসছে। আবার যে প্রবন্ধে বলা হয়েছে, কবিতা থেকেও এই ধরনের শূন্যস্থান পূরণের প্রশ্ন ছিল। ফলত কবিতা, আমি যে কারণে বলছিলাম যে বারবার পড়তে পড়তে আপনাদের কবিতাগুলো প্রায় মুখস্থ পর্যায়ে নিয়ে যেতে হয়। যারা সেরকম করে ফেলেছেন তাদের পক্ষে আরো বেশি সহজ সেট কোয়ালিফাই করা। রাসসুন্দরী থেকে যে প্রশ্নটা এসেছে আমার জীবন থেকে, রাসসুন্দরীর নাকের বেসর ফেরত কবে পেয়েছিলেন বা ফিরে কবে পেয়েছিলেন? 60 বছর পরে। একদম সহজ প্রশ্ন। এই রাসসুন্দরী থেকে প্রশ্নের উত্তর করা আরো সহজ। একটু শুধু নোট ডাউন করলেই রাসসুন্দরী থেকে উত্তর করা যায়। নতুন করে কাউকে কিছু করতে বলছি না। যেগুলো এর আগে আপনাদের পড়া হয়ে গেছে সেই টেক্সটগুলোই, তার নোট যেগুলি হয়ে আছে বা আপনারা বইয়ে হয়তো আন্ডারলাইন করেছেন, জেরক্সে আন্ডারলাইন করেছেন, সেইগুলোই আর একবার করে দেখে নিন। রবীন্দ্র সাহিত্য থেকে গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কোন গল্পে এই শ্লোক আছে কালিদাসের? খুব সহজ প্রশ্ন, নিশীথে। এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় হয়। সেট পরীক্ষার প্রশ্ন একদম সহজ, খুব সহজে উত্তর করে আসা যায় এবং দ্রুত হয়, এবং আপনাদের পরীক্ষায় পাশ করবার সম্ভাবনাও অনেক বেশি থাকে। অলংকার থেকে যে প্রশ্নগুলো আসে, দেবতার আশিস ছলে বরিশে শিশির, বরষে শিশির, কোন অলংকার? খুব পরিচিত লাইন এটা, অপন্নতি অলংকার। সেট পরীক্ষায় এই ধরনের পরিচিত লাইন তুলে আপনাদের অলংকার জানতে চাওয়া হয়, ছন্দ জানতে চাওয়া হয়। গত বছর এই রকম সহজ সহজ প্রশ্ন এসেছিল। দেখুন আমি যে কথা বলছিলাম যে উজ্জ্বল নীলমণি থেকে সেট পরীক্ষায় প্রচুর প্রশ্ন থাকে প্রত্যেক বছর। আগে একটা প্রশ্ন ছিল একদম প্রথম দিকে, এই যে এখানে রূপ গোস্বামীর মধ্যে কৃষ্ণ প্রেয়সীদের পর্যায় সংখ্যা কত, এই একটা প্রশ্ন। আবার শেষের দিকে এসে দেখুন সেখানেও থেকে এরকম 4-5টা করে প্রশ্ন আসে। ওই ছোট্ট অংশটা 4টে মাত্র প্রকরণ আপনাদের পাঠ্য, একটু দেখে যেতে পারলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কটা প্রশ্নের উত্তর করে আসা আপনাদের পক্ষে সম্ভব।
দেখতেও খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টা টাইম দেবেন, আপনার উজ্জ্বল নীলমণি টোটালটা দেখা হয়ে যাবে। এটাই প্রয়োজন। এত সহজ প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসেছে। অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে প্রশ্ন। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হলো ঘটনার অনুকরণ। সহজ প্রশ্ন। ট্র্যাজেডির বহিরঙ্গ উপাদানের মধ্যে দুটি হলো ভাষা এবং সঙ্গীত। একবারে বেসিক লেভেলের কোশ্চেন। তারপরেও এই 2023-এ আপনাদের কাট অফ কত এসেছে? আমি কাট অফের পেজটা আরেকবার খুলি। এক মিনিট, এটা খুলে যাক। হুম, 2023-এ আপনার ইউআর এর কাট অফ এসেছে 174, মানে 87টা প্রশ্ন। নেট পরীক্ষায় ইউআরদেরকে প্রায় 90-92টা উত্তর ঠিক করে আসতে হয়। এখানে আপনার 87টা ঠিক করে আসতে হচ্ছে এত সহজ প্রশ্নে। আজকে আমি যা যা বললাম তারপরে কি আর কারোর কোনো রকম ডাউট আছে যে সেট পরীক্ষা কোয়ালিফাই করা কঠিন? গত বছরের প্রশ্ন যা দেখালাম সেই থেকে কারোর মনে হয়েছে সেট পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যা কাট অফ আসে সেই তুলনায়? আমার আজকের আলোচনা এইটুকুই। এই প্রশ্নটা আপনাদের কাছে। নিজের উপর বিশ্বাস রাখুন, প্রত্যেকের পক্ষে সেট পরীক্ষা কোয়ালিফাই করা সম্ভব। এইবারেই আপনারা কোয়ালিফাই করবেন, সেই বিশ্বাস রাখুন। সেই অনুযায়ী আগামী 3 দিন একটুও সময় নষ্ট না করে প্রিপারেশন নিন। আপনারা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আমার এইটুকুই বলার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেকেই এখন আমাকে মেসেজ করছে স্যার ক্লাসের লিংক দিন। অনেকেই ভেবেছে 8টার থেকে ক্লাস, বুঝতে পারলাম না কেন এটা হয়েছে। অনেকেই এখন মেসেজ করছে স্যার ক্লাসের লিংক দিন। অনেকেই আসলে আমাদের সংস্কৃত এবং বাংলা একসাথে দুটো ক্লাস চলছে, অনেকে কনফিউজড হয়ে গেছে। তারা হয়তো 8টার সময়টা ভেবে নিয়েছে। যাই হোক, আমরা ইউটিউবে আপলোড করে দেবো এই ক্লাসটি। এবং যারা আপনারা একটা এখানে প্রশ্ন আছে, সেই প্রশ্নটার আমি একটু উত্তর দিই। একজন প্রশ্ন করেছে, যারা আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা স্যারের সাথে আলোচনা করুন। হ্যাঁ, যে একজন কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন, স্যার এই কাট অফটা কি পেপার 2 ওয়াইজ নাকি পেপার 1+2 মিলিয়ে? পেপার 1+2 মিলিয়ে এই কাট অফ। কারণ সবসময় নেট পরীক্ষা হোক সেট পরীক্ষা হোক, অথরিটি কাট অফ দেয় দুটি পেপার মিলিয়ে। এই কাট অফ দুটো পেপার মিলিয়ে। আমি যে কারণে বললাম যে একবার 92টা প্রশ্ন জেনারেলদের ঠিক করতে হয়েছে, সেখান থেকে মোটামুটি জেনারেলদের জন্য সাবজেক্ট পেপারে 70টা টার্গেট যদি রাখতে পারেন ফার্স্ট পেপার থেকে, বাকিটুকু দিয়ে আপনারা সেট কোয়ালিফাই করে যেতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। মন্ত্র নিয়ে বলছিলাম, যে মন্ত্র কি? বেশ, আপনাদের কোনো প্রশ্ন আছে স্যারের কাছে? ঠিক আছে স্যার, আমরা তো এখন কোনো প্রশ্ন পাচ্ছি না। যদি কোনো এই রিলেটেড যদি প্রশ্ন এসে থাকে আমরা অবশ্যই সেগুলো আপনাকে ফরওয়ার্ড করব। আর অনেক ধন্যবাদ স্যার, প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে বিদ্যা চর্চাকে সময় দেওয়ার জন্য। এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের
মনোবল একটু বৃদ্ধি করার জন্য। আমার মনে হয় কিছুটা হলেও তাদের যে ভয় বা আতঙ্ক রয়েছে পরীক্ষা সম্বন্ধে সেটা কেটেছে। তো পরবর্তী আপনারা যারা আছেন এখানে, আগামীকাল আমাদের একটি ক্লাস আছে, আপনারা জানেন বিহার ইউনিভার্সিটির যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন তারক বাবুর বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এই বিষয়ে একটি ক্লাস আছে ঠিক সন্ধ্যে 7:30টার থেকে। সেটের আগে আশা করি এই ক্লাসটি আপনারা করবেন এবং কাজে লাগবে। হয়তো দুই একটা প্রশ্ন দেখবেন আগামী কালকের ক্লাস থেকেই হয়তো পেয়ে গেছেন। ওকে, প্রত্যেক সেটেই তাই এই জায়গাটা থেকে অন্তত একটা করে প্রশ্ন থাকে। হ্যাঁ, একদম একদম স্যার। তাই এখানে হয়তো বেশি নেই, কিন্তু যারা আপনারা আছেন অবশ্যই কালকে উপস্থিত থাকুন। আশা করছি একটা বা দুটো প্রশ্ন থাকবেই এই ইউনিট। এবং এই ইউনিট আমি দেখেছি, মানে আমরা সিলেবাস ভাগ করতে গিয়ে বা আমাদের স্যার ম্যাডামদের সাথে আলোচনা করতে গিয়ে দেখলাম যে মানে তারক বাবু নিজেই এগিয়ে এলেন যে এই ইউনিটটা আমি পড়াবো। এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। আশা করি আপনারা প্রত্যেকেই আগামী কালকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ বিদ্যাচর্চার বাংলা ডিপার্টমেন্টে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আরো সন্ধ্যে 7:30টায়। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে।